নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ৭১তম এভারেস্ট দিবস উপলক্ষে আজ শিলিগুড়িতে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ। জল বাড়ল তিস্তা নদীর। জলপাইগুড়ি বা সমতল এলাকায় বৃষ্টি তেমন না হলেও সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর এই জলস্তর বৃদ্ধির কারণ। প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিলিগুড়িতে ৭১তম এভারেস্ট দিবস পালিত হলো। তেনজিং নোরগেকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ধরলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপার মূর্তিতে খাদা ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ। প্রতি বছরই এই দুই সংস্থার উদ্যোগে এভারেস্ট দিবস পালিত হয়। এই বছরও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব দীর্ঘদিন ধরে ভারত সরকারের কাছে তেনজিং নোরগে শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ধরেন। তিনি বলেন, আগামী ৪ তারিখের পর দেশে যে নতুন সরকার আসবে, ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই দাবি তুলে ধরা হবে নতুন সরকারের কাছে। প্রসঙ্গত ১৯৫৩ সালের ২৯শে মে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে শেরপা প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। তেনজিং নোরগে শেরপা অসাধারণ সাহস এবং দক্ষতার জন্য বিশ্বব্যাপী সম্মানিত। 71st এভারেস্ট ডে তেনজিং নোরগের স্মরণে আমরা এটা পালন করছি, প্রত্যেকবারই করি। পুর নিগম এবং ন্যাফ আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করছি। এখানে ছোট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তেনজিং নোরগের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এটা আমরা জানাই এবং একই সাথে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেনজিং নোরগেকে ভারত রত্ন, মরণোত্তর ভারত রত্ন সম্মান দেওয়া হোক। এই সম্মান দিতে এত কুণ্ঠা কেন আমরা জানি না। পুর নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি। এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাবো ৪ তারিখের পর, এবং আমরা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তেনজিং নোরগেকে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা। রেমালের প্রভাবে উত্তরে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎহীন গোটা গ্রাম। মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে খড়িয়া অঞ্চলের প্রধান ও উপপ্রধান। গতকালের রাতে ঝড়ে বন্ধ হলো জলপাইগুড়ি চালহাটি রোড। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গেছে, এই দিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ি চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। এর ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ওই এলাকার বাসিন্দারা। রাস্তায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। যদিও পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে গাছ কাটার কাজে লেগেছে বলে জানা গেছে। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। সকাল থেকে দুপুর গড়ালেও গাছ কাটার কাজে ব্যস্ত ছিল বন দপ্তরের কর্মীরা। এরপর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বিদ্যুৎ মেরামতির কাজে লেগে যায়। পুরো ঘটনার বিবরণ দেয় খড়িয়া অঞ্চলের উপপ্রধান মনোজ ঘোষ, খড়িয়া অঞ্চলের উপপ্রধান। তাও কি হয়েছে এখানে? গতকাল রাত্রি 12টা 25 নাগাদ জানতে পারি যে এই দেবনগর বারোয়ারি কালী মন্দিরের সামনে মেন রোডে গাছ পড়ে, গাছের ডাল পড়ে, কৃষ্ণচূড়া গাছের ডাল পড়ে টোটাল রোড বন্ধ হয়ে আছে। ইলেকট্রিসিটির ট্রান্সফরমারটা শুধু ফুটে ভেঙে উল্টে পড়ে আছে। শোনা মাত্রই তো কালকে রাতে ফোনে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি অনেকের সাথে। আর ভোরবেলা সকাল 6টা নাগাদ চলে এসেছি এখানে এসে গাছ কাটার লোক লাগিয়েছি। ইলেকট্রিসিটি বোর্ডকেও ফোন করা হয়েছে, ওনারা আসতেছে। আশা করি এই সমস্ত এগুলা পরিষ্কার করে তারপরেই বাড়ি যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, রাতের বৃষ্টিতে তিস্তা নদীর জল মারাত্মক বেড়েছে। ক্ষতির আশঙ্কা টোটকা অবস্থিত। গতকাল রাতে বৃষ্টি হয়েছে পাহাড়ে এবং সমতলে। তবে সমতলের থেকে পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে।
সেই কারণে ভালোই জল বেড়েছে তিস্তা নদীর। আর এতেই বিপদের আশঙ্কা দেখছে মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তির মানুষেরা। বর্তমানে টোটগাঁও গ্রাম ঘেঁষে বইছে তিস্তা নদীর জল। রাতের দিকে গ্রামের কৃষি জমির ওপর দিয়ে প্রভাবিত হয়েছে তিস্তার জল। সকাল হলে জল কিছুটা নামলেও বিপদের আশঙ্কা রয়েই গেছে। উল্লেখ্য, গত বছর এই তিস্তা নদীর জল টোটগাঁও এলাকায় 9 থেকে 10টি বাড়ি তিস্তার গর্ভে চলে গিয়েছিল। বহু বাড়ি এবং কৃষি জমি জলমগ্ন হয়েছিল। গত বছরের পর এবছর একদিনে পাহাড়ে ভারী বৃষ্টির কারণে যেভাবে তিস্তার জল টোটগাঁও বস্তির পাশ দিয়ে বইছে তাতে এলাকার মানুষ আতঙ্কিত। আগামীতে ভারী বৃষ্টি হলে আবার বহু ক্ষতির সম্ভাবনা রয়েছে এই এলাকায়। कब से पानी बढ़ गया, टिस्टा इधर आ गया? कल रात 10 बजे समथिंग से बढ़ गया, पूरा रास्ता का ऊपर चढ़ने का माफी हो गया। अभी क्या बोले, जितना काम हुआ था पंचायत का ऊपर से वही हम लोग का टिका हो रहा है। हम लोग को और क्या करना है समझ नहीं आ रहा है। तो नीचे तक तो बांध नहीं हुआ, उससे पानी घुसा है क्या? हाँ घुसा हुआ है, गांव का तरफ जा रहा है वहाँ नीचे से। और ऊपर कहाँ से आ रहा है ये पानी, टिस्टा इधर? ऊपर वो खैर जंग आ रहा है इधर। तो ये गांव का आदमी लोग को क्या कहना है? गांव का आदमी को अभी क्या कहना है, अभी तो क्या कहें। धन्यवाद। জল বাড়লো তিস্তা নদীর। তবে জলপাইগুড়ি বা সমতল এলাকায় বৃষ্টি তেমন না হলেও সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর এই জলস্তর বৃদ্ধির কারণ বলে জানা গিয়েছে। এই খবর লেখা পর্যন্ত গজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়ায় জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু ও সংলগ্ন এলাকায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে তিস্তা নদী লাগোয়া এলাকায় মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফে। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় আজ সকালে প্রোটেকশন বাঁধ ছুঁই ছুঁই নদীর জল লক্ষ্য করা গিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে জলস্তর কিছুটা কমতে থাকে। কিছুটা হলেও উদ্বিগ্ন তিস্তা পাড়ের বাসিন্দারা। পঞ্চায়েতের তরফেও মানুষজনকে সতর্ক করা হয়েছে। তবে সমতলে সেই অর্থে বৃষ্টি না হওয়ায় সাময়িক স্বস্তিতে বাসিন্দারা। কিন্তু সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অনিমেষ ভক্ত জানান, একটু দুশ্চিন্তায় আছি, হঠাৎ আরো জল বেড়ে গেলে সমস্যা হতে পারে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস বলে, বিবেকানন্দ পল্লী এলাকার তিস্তা নদী ঘেঁষে প্রোটেকশন বাঁধটি খুবই দুর্বল। অমৃত প্রকল্পের জন্য বাঁধের মধ্যে দিয়ে পাইপ পাতা হয়েছে। আজ নদীর জল অনেকটাই বেড়েছে, জল আরো বাড়লে সমস্যা হতে পারে। গ্রাম পঞ্চায়েতের তরফে মাইকিং করা হচ্ছে। আমিও বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সতর্ক করছি। কি নাম আপনার? অনিমেষ ভক্ত, বাড়ি কোথায়? বিবেকানন্দ। কি অবস্থা তিস্তা নদীর আজকে দেখছি? সকালবেলা থেকে তিস্তাতে দেখতেছি যে জল বাড়তেছে, তাই শুনছি যে সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য হরপাবান আসার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে যে প্রোটেকশন বাঁধটা যে আছে, তো সেখানে পাইপলাইনের কাজ হয়েছে। তো সেই বাঁধটা নিয়ে এখন আমরা খুবই চিন্তায় আছি। কেন? যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়, বাঁধটা ভেঙে যায় যদি বলেন। হ্যাঁ। এখন কি জলের অবস্থা, তিস্তা নদীর অবস্থা? এখন তো মানে জল বাড়তেছে, আবার একটু কম কম দেখা যায়, আবার যদি হঠাৎ বেড়ে যায় মানে দুশ্চিন্তা আছে। হ্যাঁ। হ্যাঁ, জয়া সরকার বিশ্বাস, কি দায়িত্ব আছে? বিবেকানন্দ পল্লী 166 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে তিস্তা নদীর? জলটা অনেকটাই বেড়েছে, এমনি শুকনো অবস্থায় ছিল এতদিন। তো পাহাড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে জলটা অনেকটাই বাড়তি, আমরা একটু আশঙ্কায় আছি। আর তার মধ্যে আমাদের যে বাঁধ, প্রোটেকশন বাঁধ, যেহেতু এই বাঁধের বুক চিরে পাইপ নেওয়া হয়েছে, যার জন্য বাঁধ আমাদের এই বাঁধ হচ্ছে আলগা হয়ে আছে। তো কোন পাইপ কোন কাজের জন্য? এই যে অমৃত প্রকল্পের জন্য। তিস্তা নদীর ঠিক পাশেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই প্রোটেকশন বাঁধ তো আমাদের একটাই, এটাই। কোন এলাকা এটা? এটা বিবেকানন্দ পল্লী 166 নম্বর বুথ। তো এই বাঁধের জন্য আমরা একটু ভয়েই আছি যে যদি জলস্ফীতিটা বেশি হয়, জলের পরিমাণ বেশি হয়, তাহলে বন্যার আশঙ্কায় আছি আমরা। এই বাঁধটাকে নিয়ে আমরা একটু চিন্তায় আছি, যেহেতু জল বাড়ছে। এখনো কি পরিস্থিতি নদীর? এখনও তো মোটামুটি জল বাড়ছে, আরও বাড়বে হয়তো আশা করা যায়। আচ্ছা, বললাম যে অ্যানাউন্সমেন্ট বা সতর্কতা অবলম্বন আমাদের জিপির থেকে তো অ্যানাউন্স শুরু করেছে,
করা হচ্ছে, সতর্কতা করা হয়েছে। এমনি কি খবর পাচ্ছেন, আগামীতে কি জল বাড়ার কোনো ইনফরমেশন সরকারিভাবে? এমনি জল বাড়বে এটাই তো অ্যানাউন্স করা হচ্ছে যে জল বাড়বে, নিশ্চয়ই খবর আছে জল বাড়ার। মানুষদের আশ্বস্ত করছেন বা? হ্যাঁ, আমি তো বলছি, মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বললাম, এই বাচ্চারা নদীতে নেমে আছে ওদেরকেও বোঝাচ্ছি যাতে না নামে। তিস্তায় জল বেড়েছে, এটা স্বাভাবিক জিনিস, এটা এখনও রেঞ্জের মধ্যেই আছে, আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এলাকা, মানে ফ্লাডপ্লেন এরিয়া, বেসিক্যালি ফ্লাডপ্লেন এরিয়া, ওগুলো তিস্তার চরই বলতে গেলে, আগে উঠেনি। এবছরে কিছু কিছু জায়গায় ইনান্ডেশন হয়েছে। আমরা জানতে পেরেছি শালুগড়ার দিকে একটা লালটন বস্তি আছে, সেখানে একটু জল উঠেছে কালকে, আমরা জানতে পেরেছি। ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে, তারপরে নেমে যাবে। আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আবার পরে নেব। আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি। নদী ওখানে ঢুকে যাবে না, নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ, ওই দিকে কনসেন্ট্রেট হয়ে গেছে, বাঁ দিকে ছিল ওটা ডান দিকে চলে গেছে। তার জন্যে কিছু এরিয়া ইনান্ডেশন হয় এবং অন্য বছরও হয়, এবছরে তা আগে ভাগে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। এখন তিস্তায় জলের কি অবস্থা, এখন কি রেড সংকেট জারি আছে? রেড সংকেট আমাদের এখনও কন্ট্রোল রুম খোলা হয়নি। তিস্তাতে 2000 কিউমেক জল যাচ্ছে, ওখানে কালীঝোড়া থেকে ছাড়েছে, ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে। কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে, ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত কমপ্লিট করা যায়নি। এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল, আর 2-4 দিনের 1 সপ্তাহ লাগবে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আমাদের এখনও পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে, যেটা আর চলছে সব জায়গায়। বাকালিতে আছে, এখানে কি বলে কি বস্তি ওটা, মিলনপল্লীর ডাউনে কি বিজেন বস্তি না কি নাম আছে, বীরেন বস্তি ওখানে। তো এগুলো আমাদের 7 দিন 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। আপাতত সেরকম মেজর কিছু ডিজাস্টার নেই। কিছু কিছু নিচে এরিয়াতে জল উঠেছে, 2-1টা ওই লালটন বস্তিতেই খবর পেয়েছি, এছাড়া কিছু নেই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। বৃষ্টির পর ফের গরমে চায়ের পাতার ক্ষতির সম্ভাবনা। উত্তরের চায়ের স্বাদের থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চা প্রেমীরা। বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া। এই আবহাওয়ায় উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে, এমনটাই আশঙ্কা করছে ক্ষুদ্র চাষী সমিতি। চা চাষের জন্য দরকার 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু বর্তমানে উত্তরের চা বলয়ে উষ্ণতার পরিমাণ রয়েছে 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দরকার 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, কিন্তু এমন বৃষ্টিপাতের দেখা নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে এতেই দেখা যাচ্ছে চা গাছের নানা সমস্যা। বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র মাঝারি চা চাষি সহ বড় বড় কোম্পানিগুলোকেও। চা শিল্পপতিরা এমনই মনে করছে এই প্রথম এত গরম পড়ল উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে। চা শিল্পপতিরা
এমনটাই মনে করছে, যদি ভবিষ্যতে এমনই গরম থাকে তাহলে চায়ের আর স্বাদ পাবে না গোটা বিশ্ববাসী। এ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ভূগোল মঞ্চের সদস্যরাও। তাদের বক্তব্য, পরিবেশের উপরে যে অত্যাচার হচ্ছে তার উপরে যদি নিধান না টানা হয়, এর চেয়ে ভয়ানক গরমের পরিমাণ বাড়বে গোটা বিশ্বে, বাদ যাবে না জলপাইগুড়ি জেলাও। তবে আবহাওয়ার পরিবর্তনের জন্য অদূর ভবিষ্যতে উত্তরের চা শিল্প যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে তা বলাই যায়। চায়ের দামও বাড়ছে না, মানে একটা দুর্বিষহ অবস্থা। এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত 25-26 বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী। তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে মানে আহ্বান করছি যে বৃষ্টি দরকার। কিন্তু এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে, এবং এই 5 মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের 12 মাস চা বাগান চালাতে হবে। সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন দেখা করেছিলাম চার সাথে, ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের জন্য বাংলা কৃষি সিঞ্চাই যোজনা এবং বাংলা ফসল বীমা যোজনা দুটোই দেওয়া হোক। উনি সম্মত হয়েছিলেন এবং আশা করছি যে ভোটের পরে যখন এমসিসি উঠে যাবে, এটা রাজ্য সরকার ঘোষণা করবে, তাতে কিছুটা হলেও আর্থিক লাঘবের আমরা কিছুটা লোকসানের হাত থেকে হয়তো রক্ষা করতে পারবো। কিন্তু আবহাওয়ার যে ট্রেন্ড চেঞ্জের একটা এত বড় পরিবর্তন, এটা কিন্তু আগামী দিনে চা শিল্পের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি। আমার পরিচয়, আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাটারি সমিতির সম্পাদক। মোটামুটি 28 বছর। কাজ শুরু কি দিয়ে? কাজ শুরু মানে আপনার জীবনের কর্মসংস্থান কি সর্বপ্রথম কি দিয়ে শুরু হয়েছে? সর্বপ্রথম আমি টেকনিক্যালি ছিলাম, চা শিল্পের সাথেই ছিলাম। তারপরে আস্তে আস্তে ম্যানেজার ঢুকি, মানে ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। বর্তমানে চায়ের কি পরিস্থিতি উত্তরে? বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর। কারণ আমরা যেভাবে তেরাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি, সেই আবহাওয়া এখন আর নেই। এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে, এবং এইভাবে যদি পরিবর্তন হতে থাকে এবং এই অস্বাভাবিক গরম, এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে, আগামীতে চায়ের ভবিষ্যৎ ভীষণ খারাপ এবং এই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অন্তত আমি আমার জীবনে, আমার ধরা যাক 60 বছর ধরুন, আমি উত্তরবঙ্গ পাহাড়ে ছিলাম আগে, এখানে অন্তত 40 বছরে দেখিনি। এবং যারা তার থেকেও বেশি আছেন তাদের কাছ থেকেও শুনছি, তারা এই ধরনের গরম এবং শুষ্কতা দেখেননি। কি করা উচিত বলতে ব্যাপারটা হচ্ছে কি, যখন মানে প্রাকৃতিক ভারসাম্যটাকে শেষ করে ফেলা হয়, মানে ভারসাম্যটা একদম বিনষ্ট হয়ে যায়, তখন তাকে এই ভারসাম্যটা তৈরি হয় দীর্ঘকালীন একটা প্রক্রিয়া। প্রকৃতির যে পরিবেশটা তৈরি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রক্রিয়াতে তৈরি হচ্ছে। যে কোনো জিনিসকে ভেঙে ফেলা যায় খুব সহজেই। একটা মূর্তি তৈরি করতে অনেক দিন সময় লাগে, একটা ছবি আঁকতে অনেক দিন সময় লাগে, কিন্তু সেটাকে মুহূর্তে ভেঙে ফেলা বা ছিঁড়ে ফেলা যায়। কিন্তু সেই রকমই প্রকৃতির যে ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের দীর্ঘকালীন মানে মনোসংযোগ এবং পরিশ্রম করতে হবে, যাতে অন্তত আগের অবস্থায় না আনতে পারলেও যাতে এর থেকে খারাপ কিছু না হয়, সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই গাছ লাগানো, নদীকে নদীর মতো চলতে দেওয়া, অতিরিক্ত জলাশয় ভরাট না করা, অতিরিক্ত জল তুলে না নেওয়া, ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তুলে না নেওয়া, বা জল ব্যবহারে সংযত হওয়া দরকার, যথেচ্ছ জল ব্যবহার না করা, এই ব্যাপারগুলো, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ, অপরিকল্পিত নগরায়ন, এটা অবশ্যই বন্ধ হবে। জলপাইগুড়ির টাকিমারির তিস্তা নদী থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির এশিয়ান ওয়াটার মনিটর। বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে ওই সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, টাকিমারি এলাকার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির জালের ওপরে এই প্রাণীটি উঠে আসে। আমাদের খবর দেওয়া হলে আমরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। এ ধরনের প্রাণী সাধারণত এখানে দেখা যায় না। এটি একটি বাচ্চা এশিয়ান ওয়াটার মনিটর, লম্বায় প্রায় 10 ইঞ্চি। প্রাণীটি সুস্থই রয়েছে।
আমরা সেটিকে বন দপ্তরের হাতে আজ তুলে দিলাম বলে তিনি জানান। মাছ ধরতে গিয়ে এক জেলের জালে একটা এশিয়ান ওয়াটার মনিটর ধরা পড়ে বাচ্চা, তো সেটাকে আমাদের এক সদস্য নিপুণ দাস দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় এবং আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ এলাকা বা সুন্দরবন এলাকার একটা প্রাণী, যেটা খুবই বিরল থেকে বিরলতম এবং লাল তালিকাভুক্ত, মানে এটা বিলুপ্তির পথে। আমরা যেটা নেট ঘেটে যেটা দেখলাম আর কি, যেটা বিলুপ্তির পথে এবং এটাকে রক্ষা করা সংরক্ষণ করা খুব জরুরি দরকার বলে আমরা মনে করি। বন দপ্তরকে আমরা খবর দিয়েছি, তারা আসলে আমরা তারা এটা মোটামুটি 10 ইঞ্চির মতো লম্বা আছে। এটা একদম বাচ্চা, এটা প্রচুর বড় হয় এবং মানে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর উপকারিতা প্রচুর। কী করে এখানে এই তিস্তা নদীতে আসতে পারে আপনার বলে মনে হয়? এটা দেখুন, আমাদের জলদাপাড়া এলাকায় হয়তো কিছু থাকলেও থাকতে পারে, বা পাহাড় থেকে হয়তো ঝড়ের বৃষ্টিতে আসতে পারে। আবার এমনও হতে পারে যে বর্তমান যে ঘূর্ণিঝড় হচ্ছিল রেমাল, তাতে করে কেন্দ্র করে সুন্দরবন থেকে কোনো নদীপথে সমুদ্রপথেরা আমাদের তিস্তা নদীতে চলে আসতে পারে বলে আমাদের সন্দেহ হচ্ছে। এটা বিস্তারিত ফরেস্ট ডিপার্টমেন্ট যদি একটু তদন্ত করে, কারণ এর বাসভূমি এই এলাকা নয়। আমরা যেটা নেট ঘেটে দেখলাম, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতে কিছু কিছু দেখা যেতে পারে, কিন্তু উড়িষ্যা এবং সুন্দরবনে প্রচুর এদের বাসস্থান এবং মূলত এরা ম্যানগ্রোভ অঞ্চল এবং সুন্দরবনেরই বাসিন্দা। প্রাণীটি কি সুস্থ রয়েছে এখন? এখন একদমই সুস্থ আছে এবং এটাকে আমরা মানে সুস্থ অবস্থায় বন দপ্তর হাতে তুলে দিই। দেখুন, যে আজকে জালে পেয়েছিল সে প্রথমে কাউকে দেখাচ্ছিল না, কিন্তু দূর থেকে ওনার হাবভাব দেখে আমাদেরই এক সদস্য নিপুণ দাস, যা হচ্ছে সন্দেহ হয়েছিল যে সে দেখতে পায়, কাছে যায় এবং সে একরকম জোর করে এটা দেখতে চায়। দেখার শেষেও গ্রিন জলপাইগুড়িকে ফোন করে যে এরকম একটা জিনিস ধরা পড়ছে, পাওয়া গেছে, তো কী করবো। তখন তাকে আমরা বলি ঠিক আছে আমরা আসতেছি, দেখে রাখবো। পরক্ষণে আমরা সাথে সাথে যাই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে, তখনই যোগাযোগ করি আমরা। 12:50-এর ঘটনা, সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা সেখানে পৌঁছাই এবং নিয়ে আসি। প্রাইমারি স্কুলে চাকরি পেতে ডিএলএড কোর্স করার এবার সুবর্ণ সুযোগ। স্বল্প খরচে রাজ্যের মুর্শিদাবাদের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি সহজেই ডিএলএড কোর্সটি করে নিতে পারেন। উল্লেখ্য, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাথমিক স্কুলে চাকরির জন্য এখন ডিএলএড কোর্সটি আবশ্যিক। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীন ডিএলএড এর 2024 থেকে 2026 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন চলছে। খুব কম খরচেই সমস্ত ধরনের সুবিধা পেতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর 9734886502 এবং 9153235842। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। তীব্র দাবদাহের পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলপাইগুড়ির বাসিন্দারা। মঙ্গলবার রাতে অঝোরে বৃষ্টি হওয়ার জন্য জলপাইগুড়ির পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়েছে। আর বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ ছিল মেঘলা, ঠান্ডার পরিবেশ ছিল কিছুটা হলেও। তবে এতদিনে তীব্র দাবদাহের থেকে বৃষ্টির জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। যদিও বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডার পরিবেশ আস্তে আস্তে কমেছিল। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল
24.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 46.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ৭১তম এভারেস্ট দিবস উপলক্ষে আজ শিলিগুড়িতে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ। জল বাড়ল তিস্তা নদীর। জলপাইগুড়ি বা সমতল এলাকায় বৃষ্টি তেমন না হলেও সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর এই জলস্তর বৃদ্ধির কারণ। প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।